হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অসীম রহমতে খুবই ভালো আছি আজকে। তো আজকে অবশ্য আমার বাসায় খুশির জোয়ার বয়ে চলেছে। শুধু আমি না, আমার বাচ্চাদের টিচার, তারপর আমার কিছু ফ্রেন্ড সার্কেল এবং আমার আত্মীয় স্বজন সবাই খুবই আনন্দে আছে। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের একটি দিন। তো সেটা কেন এত আনন্দ আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। মানে আজকের ভিডিওটা আমার সেসব মা বাবাদের জন্যে, যেসব মা বাবারা তাদের প্রতিহিংসায় ছোট ছোট বাচ্চাদেরকে গড়ে তোলে এবং বাচ্চাদের মনে বৈষম্য গড়ে তোলে। তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। তো কিভাবে শুরু করব আসলে আমি বুঝতে পারছি না, তারপরেও বলি যেহেতু বলতে আসছি। মানে ক্লাস 5-এ যখন আমার ছেলে স্পন্দন পড়ে, মানে স্পন্দন ক্লাস 5, স্মিতা ক্লাস 2, মোহাম্মদপুর শাখা মাইলস্টোনের স্টুডেন্ট তারা তখন। তো এখন তো সবাই জানেন যে স্পন্দন মানে এসএসসিতে অ্যাডমিশন হয়েছে, এখনও ক্লাস শুরু হয়নি। যাই হোক, মেন ঘটনাটা ঘটে সে ক্লাস 5-এ 18 সালে স্পন্দন পিএইচসি দেয়। তো সেই সময়কার ঘটনা এটি। তো 18 সালে যখন স্পন্দন পিএইচসি দেয়, ওরা হচ্ছে স্পন্দন এবং স্পন্দনের দুইজন ফ্রেন্ড হচ্ছে A+ মিস করছিল শুধু বাংলায়। এবং স্পন্দন যখন বাংলায় A+ মিস করে পিএইচসিতে, তখন 6-এ অ্যাডমিশনের সময় স্কুলে স্পন্দনের ফ্রেন্ড সার্কেলরা দুইটা ভাগ হয়ে যায়। ফ্রেন্ড সার্কেলরা দুইটা ভাগ বলতে ওর প্যারেন্টসরা দুইটা ভাগ করে ফেলে যে ওরা A+ মিস করছে, ওরা ভালো স্টুডেন্ট না, ওদের সাথে আমাদের বাচ্চা ভর্তি করব না, কাজে ওরা সবার পিছনে ভর্তি হবে আর আমরা যারা A+ পাইছি সবাই আগে ভর্তি হব। আচ্ছা, এবং ওইখানের মধ্যে যারা এই কাজটা করেছে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে স্পন্দনের ঘনিষ্ঠ ফ্রেন্ড এবং ওর মারা হচ্ছে আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড। তারা এই কাজটা করেছে। মানে কি বলবো, তখন মনের অবস্থাটা কি হতে পারে বুঝতেই পারছেন। এভাবেই 6-এ ভর্তি করলাম। তো যাই হোক, কেয়ার করা কিছুই বললাম না। মানে আমরা যে কষ্ট পেয়েছি এটাও ওদেরকে কিছুই বলি নাই, না বলে 6-এ ওকে পড়ালাম। ওইখানে সে যখন স্পন্দন পড়ে তখন আমি একবারে আমার ওই ফ্ল্যাটটা, নাখালপাড়া ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমি মোহাম্মদপুরে চলে আসি। স্কুলের পাশেই বাসা নেই। তো স্কুলের পাশে বাসা নেওয়ার পরে সবাই একসঙ্গে, মানে সবার সঙ্গে সম্পর্কটা আরও ডিপলি হয়ে গেছে। কখনো দেখা যায় যে আমার বাসায় সবাই মিলে আড্ডা, খাওয়া দাওয়া, উঠা বসা, আবার কখনো স্পন্দনের ফ্রেন্ডদের বাসায় খাওয়া দাওয়া, আড্ডা, এরকম। আর যেহেতু আমার স্কুলের পাশেই আমার বাসা ছিল, আমার বাসায় বেশি আসা যাওয়া হতো সবার। 6 থেকে যখন 7-এ উঠবে তখন একই ঘটনা। আমাকে ওদের একটা গ্রুপ এসে আমাকে বলল যে আন্টি আমরা কিন্তু একসঙ্গে ভর্তি হব। তো আমি বলছি ঠিক আছে। তো ওদের হচ্ছে একটা বিজিএস ফেয়ার ছিল ওদের স্কুলে। তো বিজিএস ফেয়ারে ওদেরকে একটা ডেমো করতে দিয়েছিল যে গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ। তো ওরা পারতেছিল না। লাস্টে যেহেতু আমি একজন আর্কিটেক্ট, এইগুলি সম্বন্ধে তো আমার আইডিয়াটা বেশি, তো ওর আব্বু আমাকে বললো তুমি করে দাও ওদেরকে। তখন আমি ওদেরকে এই ডেমোটা করে দিই। পুরা মোহাম্মদপুরে মাইলস্টোন, টোকিও স্কোয়ার, জাপান গার্ডেন সিটি, মানে সব কিছু আমি করে, রেল লাইন, বাস স্ট্যান্ড, সব সুন্দর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সহ সব করে দেয়। তো দেখা গেছে যে ওইটা প্রতিযোগিতা ছিল ওদের, ওই ফেয়ারে ওরা ফার্স্ট হয় এবং পুরস্কারও পায়। তো ওই ফেয়ারে যে গ্রুপটা ছিল ওরা 7জন কি 8জন, আমার এত মনে নেই। সবগুলি বাচ্চা ফেয়ারে পরে যখন ওরা ফার্স্ট হয় এসে আগেই আমাকে সালাম করলো এবং বললো আন্টি আমরা ফার্স্ট হয়েছি আপনার জন্যে, তো আপনি আমাদেরকে আবার টিপ দিবেন। তারপর ওদেরকে খাওয়ালামও আমি রান্না বান্না করে। আচ্ছা যাই হোক, ওরা পরের দিন আমাকে বলতেছে যে আন্টি এবার কিন্তু স্পন্দন আমরা একসঙ্গে ভর্তি হব। স্পন্দন আমাকে বলছে আম্মু ওদের সাথে একসঙ্গে ভর্তি হই। ঠিক আছে ভর্তি হও। ভর্তির দিন মানে ওরা আম্মুদেরকে বললাম দেখো যা হয়েছে হয়েছে, 6 থেকে 7-এ ওরা একসঙ্গে ভর্তি হতে চাচ্ছে, একসঙ্গে ভর্তি করি আমরা। বললো যে আচ্ছা ভাবি ঠিক আছে, সমস্যা না, একসাথে ভর্তি হবো। যেদিন কথাটা হলো তার পরের দিন আমি আবার নক দিলাম তোমরা কবে ভর্তি হবা, টাইম তো পার হয়ে যাচ্ছে। বলছে ভাবি এখন না, তোমাকে জানাবো।
তার দিন দুইটা বাচ্চা আমার বাসায় এসে হঠাৎ করে খুব মন খারাপ করে আমার সবাই বসেছেন যে কি হয়েছে, এভাবে বসে আছো কেন? তখন বলল যে আন্টি, কেউ বলতেছে আমার আব্বু আর কেউ বলতেছে আমার মা, এরা সবাই মিলে মানে আমাকে একটা লিস্ট দেখালো যে এই কয়জন আমাদেরকে একসাথে ভর্তি করছে, কার পিছিয়ে কে কার পিছনে কে, এরকম করে একজনের পিছিয়ে একজন এরকম করে ওরা ভর্তি হয়ে গেছে। আন্টি স্পন্দনকে আমাদের সাথে ভর্তি করবে না, স্পন্দন ভালো স্টুডেন্ট না, ও জিপে 5 পাইনি দেখে 5-এ এখন ভর্তি করবে না। সেদিন বিশ্বাস করেন আমার বাচ্চাটার মন এত খারাপ হয়েছে। স্পন্দন ও না সহজে কোনো কিছু তখন বলতো না, শেয়ার করতো না। সেদিনের মানে ওর চেহারাটা আমার আজও মনে পড়লে আমি খুব কষ্ট পাই যে ওর সাথে ওর ফ্রেন্ডরা ভর্তি হলো না, ও জিপে 5 পাইনি দেখে। বাচ্চাটার মন খারাপ দেখে আমারও খুব মন খারাপ হলো। আমি সঙ্গে সঙ্গে মাইলস্টোনে ফোন দিই, ফোন দিয়ে জিজ্ঞেস করলে মাইলস্টোনে কিছু আমার লিঙ্ক ছিল, টিচার পরিচিত ছিল, অ্যাকাউন্টেন্ট পরিচিত ছিল, অ্যাকাউন্টেন্ট ফোন দিই যে ভাইয়া কি হয়েছে বলেন তো, আজকে কি ক্লাস 7-এর বাচ্চাদের ভর্তি? হ্যাঁ আপা ভর্তি হয়েছে। কারা? বলছে যারা এরকম লিস্ট দিয়ে গেছে, এই লিস্ট অনুযায়ী এদেরকে ভর্তি করতে হবে। আচ্ছা, তো জেনে ওর মাদেরকে ফোন দিই, তারা পরে আসে কেন না আমরা এখনো ভর্তি হই নাই। তো আমি তো খবর পেয়ে গেলাম। যাই হোক, আমার ছেলে ওই দিন এত বেশি কষ্ট পেয়েছে যে একটা শান্ত বাচ্চা সহজে কোনো কিছু সে কারোর সঙ্গে শেয়ার করে না, সেই বাচ্চাটা কষ্ট পেয়ে ও চুপচাপ, আমি দেখলাম টিভিও দেখে না, সোফায় বসা। ওর মনটা খারাপ দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি গিয়ে রুমে চুপ করে শুয়ে আসছি। এক পর্যায়ে ও আমার কাছে গেল, গিয়ে আমাকে বলতেছে আম্মু আমি আর মাইলস্টোনে পড়বো না, আমাকে অন্য কোনো স্কুলে ভর্তি করো। তখন আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ তাকিয়ে থেকে চিন্তা করলাম যে আমার বাচ্চাটা কতটুকু কষ্ট তখন ও পেয়েছে যে ও জিপে 5 পেল না দেখে ওর সঙ্গে ওর ফ্রেন্ডরা ভর্তি হলো না। মানে আমার চোখ দিয়ে জর্জর করে পানি পড়তে লাগলো যে ও এত কষ্ট পাচ্ছে কিন্তু কোনো কিছু শেয়ার করছে না। তো ওর বাবা যখন বাসায় আসলো, আমি ওর বাবাকে শেয়ার করলাম যে এই ঘটনা। ওর বাবারও মনটা খুব খারাপ হলো ছেলের জন্য, ছেলেকে ডাকলো, আদর করলো এবং ছেলেকে বললো তুমি এমন কিছু করো, তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ওদের থেকে ভালো রেজাল্ট করো, ওদেরকে দেখিয়ে দাও। তো মাইলস্টোনের একটা সিস্টেম ছিল কি জানেন, যে এটা আমি খুব ওদের টিচারদের সামনেও বলতে পারি, স্টুডেন্টরা এমন কিছু টিচার মাইলস্টোনে ছিল যে স্টুডেন্টরা তার কাছে পড়তো, তাদেরকে পরীক্ষার আগে প্রশ্নটা দিয়ে দিত। হ্যাঁ, এটা এখনো আজও আছে। আর আমার একটা অভ্যাস হচ্ছে সেই সব টিচারদেরকে আমি পড়াতাম না, ওদের কাছে আমার বাচ্চা পড়াতাম না। যে টিচাররা নীতিবান তারা কখনো প্রশ্ন দিবে না, পরীক্ষাকে বলে দিবে না, আমার বাচ্চাকে কিছু শিখাবে, বাচ্চা কিছু শিখবে, আমি সেই বাচ্চাদের সেই টিচারদের কাছে আমার বাচ্চাকে পড়াতাম। এটা আমার অভ্যাস ছিল। যাই হোক, আমার ছেলে 7 গেল, মাইলস্টোনে 8 গেল, 9-এ এসে আমি তখন দেখি কি টিচাররাও বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে মায়েদের পাশে পাশে। ঠিক আছে, আমাকে ওই দিন স্পন্দনের বাবা একটা সান্ত্বনা দিয়েছিল যে একদিন তোমার এই ছেলে এমন কিছু করবে, পুরা তাক লাগিয়ে দিবে, সবাই তখন তোমার ছেলের দিকে তাকিয়ে থাকবে যে ওরা আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে এত হিংসা করেছিল। তো ক্লাস 9 যখন আসে, 9-এ হচ্ছে ডিআরএমসিতে ফর্ম তুলতে গেছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে আমি যাই। যাওয়ার পরে চিন্তা করলাম যে আচ্ছা সবাই ফর্ম উঠাচ্ছে, আমি ফর্ম উঠাই। তখন হচ্ছে আমার মধ্যে অলরেডি আমি আমার বাচ্চাদেরকে কানাডা একটা স্কুলে অ্যাডমিশন করিয়েছি, যার ফলে আমি চলে যাব, মানে ওই বছরে আমি কানাডায় চলে যাওয়ার কথা ছিল, কাজে আমি তো ডিআরএমসি ফর্ম উঠাবো না। তো ওদের সাথে গেলাম, যাওয়ার পর মনে হলো না থাক ফর্ম উঠাই, লটারিতে তো হবে না। তো ফর্ম উঠানোর পরে দেখা গেছে কারো হয়নি, আমার ছেলের হয়েছে, স্পন্দনের হয়েছে, মানবিক, আমি মানবিক এবং হচ্ছে কমার্স দুইটা উঠাইছিলাম, কারণ ওর বাবা মানবিককে পড়াতে চাচ্ছে, আমি হচ্ছে কমার্সে পড়াতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, আর সায়েন্স থেকে ওদের সেকেন্ড বয়ের হয়েছিল, এই দুইটা বাচ্চা টিকছে। তারপরে যখন ভাইবা শুরু হলো, ভাইবার দিন হচ্ছে ভাইবা দিতে গেছে, গিয়ে আমার ছেলে আল্লাহর রহমতে ও টিকে গেছে। ভাইবা বোর্ডে ওকে 2টা ম্যাথ দিছে, 2টাই পেরে গেছে, ও টিকে গেছে। আর যে সেকেন্ড বয় ছিল সে কিছুই পারে নাই, তাকে সে টিকে নাই, সে আউট হয়ে গেল। যাই হোক, সেদিন হচ্ছে ওর জীবনের প্রথম চমক ও আমাকে দেখিয়ে দিল এবং সবাইকে দেখিয়ে দিল যে না আমি পারি। মানে এটা আমার মনে আসলো, কিন্তু স্পন্দনকে বুঝতে দেইনি, বাচ্চাদেরকে তো এগুলো বুঝতে দেওয়া যাবে না। যাই হোক, আমরা ওকে অ্যাডমিশন করালাম। তারপরে ভাগ্য খারাপ, আমাদের আর ভিসাটা হয়নি, যার ফলে আমরা যেতে পারি না কানাডায়। আমার ছেলে তো ডিআরএমসিতে থাকলো। আল্লাহর রহমতে ডিআরএমসি থেকে স্পন্দন এসএসসি পরীক্ষায় দিল এবং এসএসসি পরীক্ষার আগে ওর ক্লাস টিচার আমাকে ডেকে নিয়ে বলছিল যে আপা, স্পন্দন আর্টস থেকে জিপিএ 5 পাবে, আর আমি আপনাকে বললাম, কথা দিলাম, আপনি ওকে আরেকটু সময় দেন, আপনি অনেক পরিশ্রমী, আমি বুঝতে পারছি আপনি বাচ্চাদের পিছনে অনেক খাটেন, আপনি আরেকটু পরিশ্রম করেন। তো আমি
যে আর্টস থেকে জিপিএ 5 পাওয়া তো আসলে খুব টাফ। আর স্পন্দন পড়তেই চায় না। ওর একটা কমন ডায়লগ হচ্ছে, আম্মু আমার পড়ালেখা করতে ভালো লাগে না, কাজে ওকে আমরা জোর করে, টিচাররা জোর করে ওকে পড়ায়। যাই হোক, ও তো জিপিএ 5 পাবে না, হয়তো বা কাছাকাছি থাকতে পারে। এসএসসি পরীক্ষাও দিল, দেওয়ার পরে আমি দোয়া করতেছিলাম আমার ছেলে অন্তত যেন 4 পায়, 4.25 পায়। 4.25 হইলে আমার ছেলে হচ্ছে ডিআরএমসিতে পড়তে পারবে। আর ও তো আসলে কিছুই বুঝে না, মানে ওর মধ্যে ম্যাচুরিটিটা আসে না এখনো। ইন্টারে পড়ে একটা বাচ্চা, ম্যাচুরিটি বলতে একটা জিনিস, ওইটা এখনো ওর মধ্যে কাজ করে না। ও এখনো বলে ও অনেকটা পরোপকারী, প্লাস দেখা যায় যে এক্সাম হলে নিজে না লিখে ফ্রেন্ডদেরকে হেল্প করে, এই টাইপের হয়। এবং ম্যাথ পরীক্ষায় তাইও হয়েছিল। আচ্ছা যাই হোক, তো আমার ছেলের রেজাল্ট এত ভালো হবে না, তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আমার ছেলে যেন 4.25 পায়। 4.25 পেলে ও আবার রেসিডেন্সিয়ালে ভর্তি হতে পারবে, ইন্টার করতে পারবে, না হয়তো এখান থেকে বের হয়ে যেতে হবে। আল্লাহর কি অসীম রহমত, সর্বপ্রথম আমাকে ওর রেজাল্টটা জানায় আমার সেজু ভাই, যে রংপুর বিডিআর কলেজের প্রিন্সিপাল। সে প্রথম আমাকে ফোন দিয়ে বলে, আমার বাইকনাটা কই রে, আমার বাইকনাটারে দে তো, আমার বাইকনাটা খুব ভালো রেজাল্ট করছে, এত ভালো রেজাল্ট করছে আর্টস থেকে। তখন সে ভাইজান ওর রেজাল্ট পাইছেন, বলে কি হ্যাঁ তোর পাস নাম কই না, তো বললো যে ও তো 4.72 পাইছে। ও ম্যাথে 79 পাওয়াতে ওর গ্রেডটা চেঞ্জ হয়ে গেছে, ম্যাথে একটা নাম্বার পাইতো ওর পয়েন্টটা আগায় আসতো। ওফ, সেদিনের কথা কি বলবো, মানে আমার তো তখন চিৎকার করতে ইচ্ছে করছিল আনন্দে। সঙ্গে সঙ্গে আমি আমার বড় ভাইকে ফোন দেই, কারণ হচ্ছে আমার 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 ভাই টিচার, বড় ভাবিও টিচার। কাজে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি বড় ভাইকে জানাই, কারণ ওদের পড়ালেখার ব্যাপারে আমি ভাইদেরকে শেয়ার করি, ওদের অ্যাডভাইস নেই। তো সবাই তো খুব খুশি, ওরা জানে, ওর টিচাররা খুশি। শুধু ওর ম্যাথের টিচারটা খুশি ছিল না, কারণ ম্যাথে হচ্ছে ওকে প্লাস পাওয়ার কথা, মানে টিচার ধরে রাখছিল 100-এ 100 পাবে, কিন্তু ও ফ্রেন্ডকে সাহায্য করতে গিয়ে ও আনসারই করেছিল 80। তারপর ফ্রেন্ডদের সাহায্য করতে গিয়ে 20 মার্ক আর আনসার করতে পারে না, সেক্ষেত্রে 80-তে 79 পাইছে। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু খুব খুশি। যদি ওর ক্লাস টিচার জিপিএ 5 পেল না দেখে খুশি না, ওর উপরে খুব রাগ। আর হচ্ছে আমার ম্যাথে বাসার যে হোম টিচার, উনিও খুশি না। আচ্ছা যাই হোক, সেদিনও দ্বিতীয় চমক দেখিয়ে দিল আমাদেরকে। এবং ইন্টারে আমার ছেলে সেই বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সেখান থেকে এসএসসি পাশ করলো। প্লাস হচ্ছে ওর দ্বিতীয় চমক যেটা ছিল, যে ও এসএসসিও ইনশাল্লাহ সেই বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ও এসএসসি পাশ করবে ইনশাল্লাহ। তারপরে ওর ভাগ্যে কি আছে আল্লাহ জানে, সেটা একমাত্র আল্লাহ জানে। আমি মানে অহংকার করে বলতেছি না, এটাকে গর্ব বলে, আমি গর্ব করে বলতেছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে অহংকার করা ভালো না, আপনি গর্ব করতে পারেন। আমরা প্রত্যেক মা বাবাই, প্রত্যেক বাচ্চারা, আমাদের বাচ্চারা যখন কিছু ভালো কিছু করে তখন আমরা খুব গর্ববোধ করি, হ্যাঁ। এবং এটাই আমাদের মা হিসেবে সন্তানের কাছে সবচেয়ে বড় পাওনা আমি মনে করি, এবং আমার সাথে আশা করি সবাই একমত। আজকে খুশির কথাটা আমি আপনাদেরকে বলি, যে গতকালকে রাত্রে 11:30টায় প্রথম ওর টিচার তাহমানা আফরোজ আমাকে ফোন করে জানায় যে তাড়াতাড়ি পার্টি অ্যারেঞ্জ করেন, একটা সুখবর আছে, অনেকদিন পর আমরা একটা সুখবর পেয়েছি। আমি বলছি, ভাবি কি সুখবর বলেন, আগে বলেন। বলছে আগে বলেন কবে পার্টি দিবেন। স্পন্দন তো বৃত্তি পেয়েছে ঢাকা বোর্ড থেকে, ঢাকা বোর্ডে রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বৃত্তি পেয়েছে। মানে প্রথমত স্পন্দনের বাবা বলছে না, হতেই পারে না, আমার ছেলে বৃত্তি পায় না। হতেও তো পারে, পেতেও তো পারে, তুমি দেখো। তারপর ওর ফ্রেন্ড রেদওয়ানকে ফোন করে যে রেজাল্টটা কোথায় আসছে, রেদওয়ান বলে দিল। তখন ওর বাবা কম্পিউটারেই বসেছিল, কাজ করতেছিল ডিজাইনের। ওর বাবা সঙ্গে সঙ্গে ঢাকা বোর্ডের রেজাল্টে ঢুকলো, মেধাবৃত্তির রেজাল্টে ঢুকে দেখে সত্যি সত্যি আমার ছেলে বৃত্তি পেয়েছে। এটা ছিল আমাদের সবচেয়ে আনন্দ খবর। এবং সর্বপ্রথম আমি ফোনটা দিয়েছি আমার সেই বড় ভাইকে, কারণ আমরা বাবার পরে আমার বড় ভাইকেই আমরা মানি। খুবই মানে থাকে না যে বাবার পরে একটা শান্তির জায়গা, কার কাছে গেলে শান্তি, এসে আমার বড় ভাই মনে হয় যে আমার বড় ভাই ভাবির কাছে যখন যাই তখন অনেকটা শান্তি পাই। সেই জন্য আমি ফার্স্টে, এবং হচ্ছে আমার বড় ভাই আমার ছেলে পরীক্ষার সময় সব সময় খবর নিত প্রতিদিন। সে খুবই ব্যস্ত, উনি টিচার। রাত্রে 12টা 12:30 বেজে যেত, তারপরে ওই শেষে ফোন দিত যে স্পন্দনের এক্সাম কেমন হয়েছে, সেরকম ছিল। বড় ভাইজানকে, তারপর আব্বাকে, তারপর হচ্ছে ওর সব টিচারদেরকে আমি ফোন করে জানাই যে স্পন্দন বৃত্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই এত খুশি, মানে টিচার এবং মাইলস্টোনের যারা ওকে পড়াতো আর সব টিচারদের মধ্যমণিত ছিল, সবাই খুব খুশি হয়েছে। আর এই বৃত্তি পাওয়াটা ছিল ওর থার্ড চমক। এখন আসি সেই সব মায়েদের সন্তানদের কথায়, মানে যেসব মায়েরা তাদের সন্তানের মধ্যে হিংসা, বিদ্বেষ প্লাস হচ্ছে বৈষম্য তৈরি করেছিল। এদের মধ্যে কেউ কেউ মাইলস্টোন থেকেও পরীক্ষা দিতে পারে নাই,
মাইলস্টোনে টেস্টে খারাপ করায় ওদের মাইলস্টোনেরই বিকল্প এদেরই আরেকটা স্কুল আছে উত্তরায় মেগা সিটি নামে, যারা খারাপ স্টুডেন্ট টেস্টে টিকে না তাদেরকে ওই স্কুল থেকে পরীক্ষা দিতে হয়। তো ওইখান থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে ওই মেগা সিটি থেকে পরীক্ষা দিয়েছে। আর যারা মাইলস্টোন থেকে পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে কেউ ডিআরএমসিতে অ্যাপ্লাই করার মতো নাম্বার পায়নি। ওরা নামে মাত্র সায়েন্স থেকে অনেকে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, কিন্তু একজনও সায়েন্স থেকে ডিআরএমসিতে অ্যাপ্লাই করতে পারেনি বা টিকেও নাই, সেই রকম নাম্বার তারা পায়নি। আর শুনেছি যে 2টা স্টুডেন্ট মাইলস্টোন থেকে গিয়েছে ডিআরএমসিতে পড়ার জন্যে, এবং ওদের ডিআরএমসিতে পড়ার শখ, তাই তারা গ্রুপ চেঞ্জ করতে হয়েছে। গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে আর্টসে দিয়েছে, তারপরে টিকেছে। আর হচ্ছে কিন্তু ওই 2টা বাচ্চা আবার এর মধ্যে ছিল না। আর যারা এর মধ্যে ছিল এদের মধ্যে ওরা কোথায় ভর্তি হয়েছে তাহলে সেটা বলি। কেউ কেউ চলে গিয়েছে গ্রুপ চেঞ্জ করে, গিয়েছে নূর মোহাম্মদে, কেউ মুন্সি আব্দুর রূপে, কেউ পিপাটরি, দ্বিতীয়বার ট্রাই করার পরে হয়েছে সিটি কলেজ, কেউ গিয়েছে বিএফ শাহিন, যে বিএফ শাহিন এখন অনেকেই ভর্তি হইতে চায় না, গণায় ধরে না। একটা সময় খুব ভালো ছিল, আমিও অ্যাডমিশন করানোর চেষ্টা করেছিলাম সে সময়। তারপর তো মানে এখন এটা এত একটা ভালো না। যাই হোক, কেউ গেছে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজে। যাই হোক, আজকে আমি অহংকার করে বলছি না, মানে অহংকার যে পতনের মূল সেটাই হচ্ছে এর প্রমাণ, যে কখনো বাচ্চাদেরকে নিয়ে অহংকার করতে হয় না। হ্যাঁ, একটা বাচ্চা যখন ভালো করে তখন আমরা সবাই গর্ব করি, আমি আগেই বলেছি। হ্যাঁ, গর্ব করার মতো কিছু করলে আমরা গর্ব করি, অনেকে বলি রত্নগর্ভা মা। কিন্তু গর্ব করা একটা জিনিস আর অহংকার করা একটা জিনিস। অহংকার একদিন না একদিন এর পতন হয়ই। আজকে দিনে দাঁড়িয়ে আমার স্পন্দনের বাবার একটি কথা খুব মনে পড়ছে, যে সেদিন ওর বাবা আমাকে এই কথাটা বলেছিল যে আজকে যাদের জন্যে তুমি এবং তোমার ছেলে এত কষ্ট পাচ্ছ তাদের ব্যবহারে, এমন একটা দিন তোমার জীবনে আসবে, তোমার ছেলে এমন কিছু করে দেখাবে, সেদিন দেখবা যে ওরা দূরে দাঁড়িয়ে অনুতপ্ত হবে আজকে দিনের জন্যে, এবং সেদিন হবে তোমার জয়। তুমি এটাই হবে আমার ছেলে সবচেয়ে বড় পাওনা। ঠিক সেই দিনটা আজকে আসছে। তো আমি সেসব মা বাবাদের উদ্দেশ্যে বলছি যে কখনো কোনো দিন সন্তানদের মনে এমন কিছু ঢুকাবেন না যেটা ওদের মনে খুব দাগ কাটে। কারণ আপনাদের সন্তানরাও খুব কষ্ট পেয়েছিল, ওরা আমার কাছে এসে শেয়ার করেছিল যে আন্টি আম্মুর জন্য, কেউ বলছিল আন্টি আম্মুর জন্য, কেউ বলেছিল আব্বুর জন্য স্পন্দনের সাথে ভর্তি হতে পারলাম না, ওরা বলে স্পন্দন ভালো স্টুডেন্ট না, কিন্তু ও তো আমাদের ফ্রেন্ড, আমরা ওর সাথেই ভর্তি হতে চেয়েছিলাম, আমাদের ভাল লাগছে না এই ব্যাপারটা। এই যে কষ্টটা দিয়েছেন এটা আসলে ঠিক না, উচিত না। কখন কোন বাচ্চাটা কোয়ালিফাই করবে কেউ বলতে পারে না। অনেক সময় দেখা যায় বোর্ডে স্ট্যান্ড করা একজন স্টুডেন্ট মানে তার কর্মক্ষেত্রে এসে সে নর্মাল একটা জব করে কিংবা নর্মাল একটা বিজনেস করে জীবন ক্রিয়েট করে, সে তেমন কিছুই করতে পারেনি। আবার অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট ক্লাসের লাস্ট বেঞ্চে এসে বসে থাকতো, যাকে কেউ সেরকম মূল্যায়ন করতো না, সেই স্টুডেন্টই তার কর্মক্ষেত্রে এসে প্রশাসনের হাই লেভেলে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে বসে আসছেন, এবং সে হাই লেভেলের লাইফ ক্রিয়েট করছেন। কাজেই কোন বাচ্চা কখন কি করবে আল্লাহ পাক জানেন। এটা নিয়ে মানে হিংসা বিদ্বেষ করার কিছুই নেই। কাজেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ যে আপনারা এই অহংকারটা করবেন না, এবং বাচ্চাদের মধ্যে এই হিংসা বিদ্বেষ ঢুকাবেন না। উনি গরিব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলির মধ্যে কোনো ভেদাভেদ করবেন না। সবার আগে আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়, এবং আমরা যারা মা আমাদের কাছে সবার সন্তানই সমান। আমরা সকল সন্তানদেরকে মায়ের আদর স্নেহে বড় করব, এবং এইভাবেই গড়ে তুলব। ওদেরকে যেটা ভালো সেটা ভালোটাই দেখাবো, ভালোটাই শেখাবো, খারাপটাকে খারাপটাই বুঝাবো, খারাপটাই দেখাবো, জাস্ট এটাই। এবং ওদেরকে মিলেমিশে থাকা, মিলেমিশে চলাটা শেখাবো। এই ছিল আজকে আমি ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য। তো অনেক কিছুই বলে ফেললাম। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার ছেলে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কিংবা ওদের প্যারেন্টসদেরকে নিয়ে এইরকম একটি ভিডিও কখনো আমাকে তৈরি করতে হবে।
তো পরিবেশ পরিস্থিতিতে পড়ে আমাকে আজকের ভিডিওটা করতে হয়েছে এবং অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু আপনাদেরকে শেয়ার করতে হয়েছে। তো আমার আজকের ভিডিও থেকে যদি আপনারা এতটুকু কষ্ট পেয়ে থাকেন মনে, তাহলে হচ্ছে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমি সব সময় সকলের ছেলে মেয়েদের জন্য দোয়া করি এবং আজ পর্যন্ত আমার জানা মতে কারো উপকার ছাড়া অপকার করি নাই। মানে যতটুকু পারছি নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকার করেছি, এতটুকু বলার সাহস আমার মধ্যে রয়েছে। এবং আমি যতটুকু জানি স্পন্দনের বাবাও অসম্ভব ভালো একটি মানুষ। নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গের মানুষ তেমনি সহজ সরল, যেটাকে আমরা মফিজ বলি। সেও কোনো দিন মানুষের উপকার ছাড়া অপকার করেনি। সো আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করব। তো আসেন সবাই মিলেমিশে একসঙ্গে বাকি পথগুলি চলে। 2 দিনের দুনিয়া, কখন কে কোন পরিস্থিতিতে মারা যাব একমাত্র আল্লাহ পাকেই জানেন। তো সব কিছু ভুলে গিয়ে একসঙ্গে সবাই চলি, আনন্দে থাকি, আনন্দ উল্লাসে বাকি জীবনটা কাটিয়ে দেই। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।